তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা যে ভলান্টারি অ্যাপ্রোচ, এটাকে আমরা ভ্যালু করি। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটি অনানুষ্ঠানিক আলাপের প্রেক্ষিতেই কিন্তু ওনারা আমাদের এই অনুরোধে সাড়া দিয়েছেন এবং আমি জানি যে আমাদের চেয়ারম্যান মহোদয় পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সাথে ওনার সাথে নিশ্চয়ই আরো অনেকে কাজ করেছে। সকলকে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই। যদি সফলতার বিচারে বলেন, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এতদিন কেবল এই বিধানটা, এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি, এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি, অনুযোগ করতে শুনেছি। আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে। বলেছি দীর্ঘদিনের অভ্যাস, কাজেই সারাতে সময় লাগবে, যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব, তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে। তাদেরকে ইনভলভ করে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো। আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে, গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময়ও বাজায় না, তার আগের অবস্থানেও আমার গাড়ি হর্ন বাজাতো না। এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব, শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয়। আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব। আমি এখানে কামরুলকে দেখতে পাচ্ছি, আই মাস্ট থ্যাংক হিম, কারণ আমি জানি যে ইয়াং ব্রেন অ্যান্ড ইয়াং মাইন্ড, ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয়। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে যে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন। এখানে অনেক বিদেশিরা আছে, তাদের কিছু চাহিদা থাকে, তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ওনারা কাজটা যে শুরু করেছেন, আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো। আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার জায়গা থেকেই যাত্রা শুরু করেছি। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়। তাদেরকে কেউ কেউ বদলে বুঝে, কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি।
বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না। কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই। আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে, কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই কোনো ট্রেনিং নেই। এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি। ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন। আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজায়। আজকে আমরা বলেছি যে আজ সর্বোচ্চ আমরা 500-র মধ্যে যাব, কারণ হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। যেহেতু আমরা এই 3 কিলোমিটার নিয়ে আপাতত কাজ করছি, আমরা দেখি যে এইখানে আমরা কতটুকুন কোন পর্যায়ে এটাকে নিতে পারি, সেখান থেকে আমরা কিছু লেসন্স লার্ন করব। একটা কাজ যে ফুল প্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি। আপনি দেখেছেন যে আজকে সবকটা সংস্থার একসাথে সমন্বিত কর্মকাণ্ড, কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, যারা স্বেচ্ছাসেবীরা আছে, গ্রিন ভয়েস, ক্যাপস এবং অন্যান্য সংস্থারা। গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে, যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই। সেজন্য গতিটা সমন্বয় করা জরুরি, কারণ একটাই যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে। আর আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন যে এই জায়গাতে এইটা করলে আরেকটু বেটার হতো। আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো। আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বললেন, আমার ধারণা, তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম, আমার ধারণা যে ওটা পারসিস্টেন্সটা ছিল না, যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না, সেটা আমরা এবার হতে দেব না। সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকা ব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব, যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার মধ্যে। জি, আমি সেটা আমার এর আগের উত্তরে আনসার করেছি যে বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে লাইসেন্স দেওয়ার সময় বা রিনিউয়াল করার সময় তারা শব্দ দূষণ বিষয়ে বলবে এবং এটাকে একটা শর্ত হিসাবে দিয়ে দেবে লাইসেন্সে। জি, এই জন্যই আমরা ম্যাজিস্ট্রেটদেরকে এনেছি এবং ম্যাজিস্ট্রেটদেরকে এই কথাগুলো বলা হয়েছে। এবং আমার হয়তো আগেও একটু বলা উচিত ছিল যে এই 3 কিলোমিটার বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে কোনো স্লো মুভিং ভেহিকেল চলছে না, ফলে যেই যুক্তিটা দেওয়া হয় সবসময় হর্ন বাজানোর জন্য সেটা এখানে প্রযোজ্য হবে না। এটা ফুল প্রুফ হবে কিনা বা কোথাও আমাদের ব্যত্যয় আছে কিনা আজকের দিনটা শেষ হোক, সেটা আমরা দেখে আবার কালকে পরশু বা এই 7 দিনের মধ্যে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে, কারণটা কিন্তু এইটাই। এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষের সাথে যখন সিভিল এভিয়েশনের সাথে যখন বসা হয়েছে, সিভিল এভিয়েশনকে এই জন্যই মানে ওনাদের পার্টনারশিপটা এই জন্যই আমাদের জরুরি যে এই কথাগুলো ওনারা বলেছেন। পলিথিনের প্রশ্ন নিতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি বলে দিয়েছেন আমি প্রশ্নটা নিলাম। পলিথিনটা আমি নিষিদ্ধ করতে চাওয়া না চাওয়ার কিছু না। পলিথিন 2002 সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ। 2004 থেকে 2006 এই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে। আমি যখন এই অবস্থানে আসিনি, সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবেন কবে, এটা কেন বন্ধ হয় না, কি করা যায়। তো বিকল্প, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আপনি যদি মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন, ওই কাজ আর কখনো সফল হবে না। কিন্তু বিকল্প না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাইনি। আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে। আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে। সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে,
সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে, সেখানে সুপার শপগুলো যে তাদের অর্ডার প্লেস করেছে। একই সাথে পরিবেশ অধিদপ্তর মেলা করেছে, সেখানে সুপার শপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে। এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপার শপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত, স্বাগত জানাই, এবং আমাদের সুপার শপে আমরা কোনো পলিথিন শপিং ব্যাগ বিক্রি দিব না, এবং আপনারা হয় নিজেরা নিয়ে আসবেন যেটা বিদেশে করে, নতুবা আমাদের এখানে বিকল্প থাকবে, আপনারা কিনে নেবেন। এবং আপনাকে আরেকটা কথা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সেখানেও সুপার শপদেরকে বলা হয়েছে যে আপনারা 10-15 দিন দে আর প্রিপেয়ার, এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তারা আমাদেরকে বলেছে 1 অক্টোবর থেকে পারবে, তাই আমরা 1 অক্টোবর থেকে শুরু করেছি। 15 দিন আমরা 15 দিন পরে তাদের সাথে আবার বসবো, যেটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে। কিন্তু একটা আইন আছে, আইনটাকে মানতে হবে। এটা 2002 থেকে একটা আইন, বাংলাদেশ প্রথম দেশ ছিল এটা ব্যান করার, বাংলাদেশি এটা কন্টিনিউ করলো না। অথচ আপনি উন্নত বিশ্ব তো বাদ দেন, আপনি উন্নয়নশীল বিশ্বেও যাবেন। সেদিন আমাদের পরিবেশ অধিদপ্তরের একজন চেন্নাই থেকে ফেরত এসে বলল একটা দোকানেও কোনো প্লাস্টিক শপিং ব্যাগ নেই, কোন জায়গায় কম্পোস্টেবল কিছু কিছু ব্যাগ দিয়েছে, কিন্তু সেইগুলো আপনি যদি বাংলাদেশে কম্পোস্টেবল বলেন, সব ব্যাগের উপর কম্পোস্টেবল সিল দিয়ে মার্কেটে চলে আসবে। ওরা কেমন ভাবে নিয়ন্ত্রণ করেছে, ব্যাগের উপর একটা বার কোড দিয়ে দিয়েছে। তো সেই বার কোড গুলো দেয়া, স্ট্যান্ডার্ডাইজ করা, এটার জন্য আমরা বিএসটিআই এর সাথেও বসছি। কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে, এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে গতকাল তারা ঘোষণা দিয়েছে।